ভিডিওটা এখন করছি রাজা রঘুবংশী যে হত্যাকাণ্ড তার তো প্রায় 2 মাস হতে চললো। তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন যে রিসেন্ট আপডেট কি হলো। তো খুব মানে শীঘ্র মানে খুবই কম দিন আগে 3-4 দিন আগে সোনাম এবং রাজকে কোর্টে পেশ করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের সামনে। কিন্তু আগে যেরকম ঘটনাগুলো প্রতিদিন আসছিল সামনে, যে কি হয়েছে না হয়েছে ডিটেল জানানো হচ্ছিল, প্রেস ব্রিফ করা হচ্ছিল মেঘালয় পুলিশের পক্ষ থেকে, এখন কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে টোটালি। এবং তলে তলে অনেক ঘটনা কিন্তু ঘটে চলেছে। আমি জানি না সেটা ভালো না মন্দ, আমি আমার দিক থেকে কোনো মতামত অ্যাজ সাচ দিতে চাইবো না, তবে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবার অতি অবশ্যই ইচ্ছা রইল। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। যেটা একেবারে রিসেন্ট ঘটনা, গত 2 দিন আগে জানতে পারলাম যে ইন্দোরের মেয়েদের বিয়ে করতে বাকি 5টা স্টেটের লোক বা ইন্দোরেরই মানুষ ভয় পাচ্ছেন। খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমরা জানি কোনো জায়গারই সব মেয়েরা বা সব ছেলেরা একই রকম নয়। এবং এই ধরনের ঘটনা সোনাম রঘুবংশী তার সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে তাকে হানিমুনে নিয়ে যাওয়ার নাম করে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে তার আরও সঙ্গী সাথীদের সঙ্গে, সেটা সব মেয়েরা বা সব ছেলেরা এই ক্রিমিনাল মাইন্ডসেট কারোর মধ্যে থাকে না, সবাই এটা করতে পারে না বা করবেও না। তবে কি, যেহেতু ঘটে গেছে এরকম নারকীয় একটা ঘটনা এবং সঠিক কারণ এখনো পর্যন্ত সামনে কিন্তু আসেনি, মেঘালয় পুলিশ যতই বলুক সেটা কিন্তু রাজার দাদা বিপিন রঘুবংশী বা তার বাড়ির লোক, তার বাবা বা তার মা কেউই মেনে নিতে পারছেন না, কারণ মেনে নেওয়ার মতন নয়। রাজ এবং সোনাম বলেছে, পুলিশ যা জানাচ্ছে, লাস্ট প্রেস ব্রিফ করে পুলিশ যেটা জানিয়েছিল মেঘালয় পুলিশ, যে রাজ এবং সোনাম জানাচ্ছে তারা পরস্পর প্রেমের সম্পর্কে আবদ্ধ গত 3 বছর ধরে। যদিও আমাদের মনে রাখতে হবে একদম প্রথম থেকে সোনামের বাড়ির লোক মানে গোবিন্দ এবং গোবিন্দ তার দাদা এবং তার মা বাবা প্রাণপণে বলে গেছেন যে কোনোভাবেই সম্ভব না। এবং আমি আমার যে লাস্ট ভিডিওতেও বলেছি, এটা গোবিন্দের মুখ থেকেই শোনা, যে কিভাবে সম্ভব, ওরা তো এক জায়গায় কাজই করতো না, একজন গোডাউনে, রাজ গোডাউনে কাজ করতো আর আমার বোন কাজ করতো অফিসে, তাদের মধ্যে হার্ডলি মাসে 2-1 দিন দেখা হতো আর কাজের কথাই হতো ফোনে, কেউ কোনো দেখাতে পারবে না যে কোনো প্রেমের কথা হয়েছে। একদম মেনে নিচ্ছি, কিন্তু তাহলে মেঘালয় পুলিশ যখন এটা বলছে তখন সেটা আমাদের মেনে নিতে তো বাধ্য হতে হবে, কারণ তারা বলছে তাদের কাছে প্রমাণ রয়েছে। আমি জানি না কী ধরনের প্রমাণ তারা কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করেছে, কারণ এখন কিন্তু কিছুই সামনে আসছে না। তো সেক্ষেত্রে বিপিন রঘুবংশী কিন্তু প্রথম দিন থেকে শুরু করে এবং তার বাড়ির বাকিরাও নার্কো টেস্টের আবেদন করে যাচ্ছেন যে সোনাম এবং রাজ এদের দুজনের নার্কো অ্যানালিসিস করতে হবে। মেঘালয় পুলিশ প্রথমেই সেটা নাকচ করে দিয়েছিল। কেন, কি যুক্তি দেখি না, তারা বলছে যে নার্কো অ্যানালিসিস কোর্টের কাছে অ্যাডমিসেবল নয়। একদম সত্যি কথা, অ্যাডমিসেবল নয়। প্রথমে তাহলে জানা দরকার এই নার্কো অ্যানালিসিস টেস্টটা কী। এখানে এমন কিছু ওষুধ দেওয়া হয় যেটা কিন্তু এটাকে ট্রুথ সিরামও বলা হয়, যে ওষুধটা শরীরের ওপর এমনভাবে কাজ করে যাতে করে কোনো কল্পনা করা বা নিজেকে অন্য কোনো বুঝ দেওয়া, মানে মিথ্যে কথা বলা সোজা কথায়, সেটা অসম্ভব হয়ে যায় এবং ভিতর থেকে সত্যি কথাই বেরিয়ে আসে। একমাত্র কথা বলা মানেই সত্যিটাই বেরোবে। এটাই নার্কো অ্যানালিসিস টেস্টে করে ভেতর থেকে সত্যি কথা বের করার এটা একটা প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়াও বলা যেতে পারে। পলিগ্রাফ টেস্টের সঙ্গে এর বেশ বেসিক কিছু তফাৎ রয়েছে। পলিগ্রাফ টেস্টের একেবারেই ধরনগুলো আলাদা, তবে ওই ওষুধ দেওয়ার ব্যাপারটা কিছুটা এক, এবং কোনোটাই কিন্তু কোর্টে অ্যাডমিসেবল নয়। এটা পলিগ্রাফ টেস্টের কথা তারা বলছেন না, তারা কিন্তু বলছেন নার্কো অ্যানালিসিসের কথা। প্রথম থেকে এই যে বিপিন রঘুবংশী, সচিন এবং তার বাবা এবং মা প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলছেন। মা এখন আর ক্যামেরার সামনে আসেন না, সংবাদ মাধ্যমে আসেন না। বিপিন রঘুবংশী একমাত্র আসেন, মাঝে মাঝে তার বাবা আসেন, এবং তারা কিন্তু একটাই মানে কথা বলে যাচ্ছেন। এবং তারা এটাও বলেছেন যে শিলং হাইকোর্টে তারা কিন্তু 3 জন লয়ার ঠিক করেছেন, অলরেডি কথা বলা হয়ে গেছে, এবং এই নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য অ্যাপিল করাও খুব সম্ভব হয়েছে বা হবে। ইতিমধ্যে আরও অনেক কিছুই জানা যাচ্ছে এই মানে কেসের সম্পর্কে, সেটা বলবো। আর তারও আগে যে আরও কিছু কথা রয়েছে, যে 3 জন উকিল তারা মোটমাট ঠিক করছেন, এটা শোনা গেছে যে 3 জন উকিল ঠিক হয়েছে। তো এরপরে আরও যেটা জানা যাচ্ছে যে এই যে কোর্টের কাছে অ্যাডমিসেবল নয় সেটা কিন্তু তারা জানেন। এই যে বিপিন রঘুবংশী এবং তার বাড়ির লোক তারা যে জানেন না তা কিন্তু নয়। কোর্টের কাছে অ্যাডমিসেবল না হলেও তাদের বক্তব্য, তাদের প্রশ্ন প্রথম দিন থেকে, যে সোনাম কেন রাজাকে মারল, কিউ মারা, রাজাকে কিউ মারা, মানে আসল কারণ তারা জানতে চাইছেন। এবং বিপিন রঘুবংশী পরিষ্কার সংবাদ মাধ্যমের ক্যামেরাকে জানাচ্ছেন যে
এই যে কথাটা বলা হচ্ছে, এই ন্যারেটিভটা যে শুধু এদের প্রেমের সম্পর্ক, মাঝখানে রাজা এসে পড়েছিল তাই রাজাকে সরিয়ে দেওয়া হলো, এই এত কাণ্ড করে এবং এত রকমের এবিসিডি প্ল্যান করে, এটা ওনারা মানতে পারছেন না। ওনাদের মনে হচ্ছে এই সব কারণ ছাড়াও, আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে বা মেঘালয় পুলিশ যেটা বলছে, সেই কারণ ছাড়াও রাজাকে হত্যার পিছনে কোনো বড় সড়ো মানে লার্জার কনস্পিরেসি রয়েছে বলে তাদের বিশ্বাস। এবং শুধু সেটুকুর আনসার পাওয়ার জন্য যে আছে কি নেই লার্জার কনস্পিরেসি, যদি থাকে তাহলে কে তার পিছনে আছে, এবং তাদের মনে হয়েছে এক বা একাধিক পাওয়ারফুল লোক তাহলে থাকতে পারে এর পিছনে, যে সোনাম হয়তো একটা মোহরা, সোনামকে দিয়ে হয়তো কাজটা করানো হয়েছে, কিন্তু এর পিছনে লার্জার কোনো কনস্পিরেসি অন্য কোনো মানুষ বা মানুষদের রয়েছে বলে তাদের ধারণা। কোর্টে অ্যাডমিসেবল হওয়ার জন্য কিন্তু তারা নার্কো অ্যানালিসিস টেস্টের আবেদন করছেন না, তারা করছেন যে জানার জন্য, ট্রুথটা জানার জন্য তারা চান ট্রুথ সিরামের ইউজ, এবং সেটাই তারা আপিল করবেন বলে জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যে এই যে নার্কো অ্যানালিসিস টেস্ট করতে হলে যার উপর করা হবে, যেহেতু তার শরীরে ওষুধ প্রয়োগ করা হয় এবং সেই ওষুধের ঠিক কীভাবে শরীর রিয়াক্ট করবে এটা তার ভয় লাগতে পারে বা তার আপত্তি থাকতেই পারে, সেই কারণে আইনে প্রভিশন রয়েছে যে অনুমতি নিতে হবে। যার উপর টেস্টটা করা হবে সে যদি বলে যে হ্যাঁ আমি রাজি, তবেই তার উপর নার্কো অ্যানালিসিস টেস্ট করা যায়। এবার এক্ষেত্রে আমরা জানি না কি হতে চলেছে। হাইকোর্টে, শিলং হাইকোর্টে যখন তারা অ্যাপিলটা করবেন তখন হতেই পারে হাইকোর্ট মানলো, তাদের কথার দামটা দিল, গুরুত্বটা দিয়ে পারমিশন করতে দিল, কিন্তু সেক্ষেত্রে সোনাম এবং রাজকে রাজি হতে হবে তাদের শরীরে এই ওষুধটা প্রয়োগ করার জন্য, যে সত্যিটা যাতে বেরিয়ে আসে। এবার তারা যদি রাজি না হয়, রাজি অনেক কারণেই না হতে পারে, সত্যিটা বেরিয়ে আসবে সেই কারণে না হতে পারে যে সত্যিটা হয়তো আর অন্যই কিছু, বা ভয়ে হতে পারে যে আমাদের কি জানি শরীরের উপর কী প্রতিক্রিয়া হবে, যেহেতু এটা একটা অজানা বিষয় তাদের কাছে, আমি জানি না ঘটনা কোন দিকে যেতে চলেছে। তবে এর মানে সঙ্গে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, যে সারা দেশের অনেকগুলো সেন্টার খোলা হচ্ছে, মানে অবস্থা এতটাই গুরুতর সত্যি কথা যে মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছে, ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে বলাটাই বেটার হবে। কেন না, এই যে বিয়ে করার আগে তারা কোনোভাবেই বুঝতে পারছে না যে যে মেয়েটিকে তারা বিয়ে করার জন্য ঠিক করা হয়েছে তাদের জন্য, সেই মেয়েটির কোনো সম্পর্ক আছে কি না কোথাও, সেই মেয়েটি বিয়ে করার পর সেই ছেলের সঙ্গে মানে হাজব্যান্ডের সঙ্গে এই সোনামের মতন কোনো ব্যবহার করতে পারে কি না। প্রত্যেকেরই নিজের প্রাণের ভয় আছে, এবং সেই ভয় থেকে বিভিন্ন প্রদেশে এখন মানে গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে বিভিন্ন সেন্টার খোলা হবে, সেখানে যার সঙ্গে যার বিয়ে ঠিক হচ্ছে রীতিমতন অ্যাড দিয়ে বলা হবে যে কারুর যদি এই বিষয়ে কিছু বলার থাকে, জানানোর থাকে যে অমুকের সঙ্গে প্রেম আছে, তমুকের সঙ্গে তমুকের প্রেম আছে, তাহলে সেটা যেন খোলাখুলি জানানো হয়, সেখানেই সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে ব্যাপারটা ওখানেই শেষ করে দেওয়া হবে, মানে সম্বন্ধটা নিয়ে তারা আর এগোবেন না। তাহলে মানে এটা একটা চেষ্টা করা হচ্ছে। আপনারা ভাবতে পারেন সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিছু মানে এক শ্রেণীর মেয়ে নিজেদের কোথায় নিয়ে গেছে। এইসব দেখা যাচ্ছে প্রায়ই, পরকীয়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক, আগের প্রেম ছিল বা নতুন প্রেম হয়েছে, বাচ্চা ছেড়ে সমস্ত ছেড়ে শুধু চলে যাচ্ছে না, চলে গেলে একরকম, স্বামীরা বলছে চলে যাও কোনো ব্যাপার না, তুমি বাচ্চাও আমার কাছে রেখে দিয়ে যাও কোনো ব্যাপার না, আমরা হাসি খুশি অ্যাকসেপ্ট করে নেবো, কিন্তু মাঝখান থেকে স্বামীটাকে মেরে দিচ্ছে কেন ভাই? তুমি প্রেম করবে, যার সঙ্গে ইচ্ছা চলে যাবে, প্রেম করবে, করো না, স্বামীটাকে কেন মেরে দিচ্ছ? কারুর তো মায়ের কোল খালি হচ্ছে, কারুর তো ভাই চলে যাচ্ছে, কারুর তো দাদা চলে যাচ্ছে, কোনো বাবার তো ছেলে চলে যাচ্ছে। এই যে মানে রাজার বাবার দিকে তাকানো যাচ্ছে না, উনি বলছেন গত এই প্রায় 2 মাস ধরে রাত্রে উনি ঘুমোতে পারেন না, ছেলের ছবির দিকে তাকিয়ে বসে থাকেন, ওনার ছেলের বিচার চায়, ওনার মনে হয় যে তাকে বিচার দিতে হবে। এবং তিনি এটাও বলছেন যে গোবিন্দ বলেছে না সে তার বোনের সঙ্গে দেখা করতে যাবে, যাওয়ার সময় যেন ফাঁসির দড়ি সঙ্গে নিয়ে যায়। এটা আমি বলছি না, এটা রাজার বাবা বলছেন ক্যামেরার সামনে, যে যেন নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে নিজেই নিজেকে শেষ করে দিই। মানে এগুলো উনি মনের কষ্ট থেকেই বলছেন, এগুলো সিরিয়াসলি তো কেউ বলে না, কিন্তু একজন সন্তানহারা পিতা যে তার ইয়াং ছেলে যার বিয়ে দিয়েছেন সদ্য, অনেক আনন্দ করে উনি বলছেন যে মেয়ে মনে করে তো নিয়ে এসেছিলাম, আমি তো বৌমাও মনে করিনি, নিজের মেয়ে ভাবতাম। তো সে যে এরকম বিশ্বাসঘাতকতা করবে সেটা উনি এখন ওই বৃদ্ধ মানুষটি মেনে নিতে পারছেন না। এরকম হাজার হাজার সন্তানের পিতামাতা রয়েছেন যারা কিন্তু ছেলের বিয়ে দেওয়ার আগে মানে ভয়ে আতঙ্কে রয়েছেন যে কাকে বিশ্বাস করে কার সঙ্গে বিয়ে দেবো। সত্যি তো মুখ দেখে তো কাউকে কিছু বোঝা যায় না কোন মেয়ের মনের মধ্যে কি আছে, বিয়ে করব তারপর বিয়ে করে তাকে শেষ করে দেব, এটা কি ধরনের মেন্টালিটি। তো যাই হোক, সেটা তো হলো, এছাড়া আরও অনেক কিছু জানানোর আছে। যেটা রিসেন্টলি জানা যাচ্ছে যে এটা কিন্তু এই যে গোবিন্দ নিজেকে, অনেকেই আমাকে কমেন্ট করে আপনারা জানিয়েছেন যে গোবিন্দ নিজেকে সাংঘাতিক চালাক একটি মানুষ ভাবে, সে এমন এমন কথা প্রথম থেকে করেছে, বলেছে এবং এমন আচরণ করেছে ক্যামেরা নিয়ে, রীতিমতো ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে, তার কি মনে নেই সে কি বলছে, সে কি জানে না সে কি বলছে, সে তো জেনে বুঝেই বলছে, তাই না?
তো সে বলেছে প্রথম থেকেই রাজার ফ্যামিলির সঙ্গে আছি, আমার বোনকে আমি চাই তার শাস্তি হোক, সে অন্যায় করেছে। তার নাকি বোনের মুখ দেখেই, তার কথা শুনেই মনে হয়েছিল যে সে দোষটা করেছে, অথচ সে হঠাৎ করে এই যে দুটো ছেলে তারা ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতে অস্বীকার করলো যে আকাশ আর আনন্দ, ঠিক তার পরের দিন থেকেই এই গোবিন্দের বয়ান কিন্তু পাল্টাতে শুরু করলো। এটা আমি আমার আগের ভিডিওতেও কিন্তু মেনশন করেছি যে গোবিন্দ তারপর থেকেই হঠাৎ করে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলতে শুরু করলো যে আগে দেখতে হবে সোনাম দোষটা করেছে কিনা, যদি বোঝা যায় দোষ করেছে তখন বিচার হবে, না হলে তো আমি আমার বোনের সপক্ষে উকিল দেব। এখন জানা যাচ্ছে, আজকে গিয়ে জানলাম কথাগুলো সে কেন বলেছে। আমাদের খুব সন্দেহ হচ্ছিল না হঠাৎ করে এই লোকটা পাল্টি খাচ্ছে কেন, এর কথাবার্তা একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে বিপিন রঘুবংশী এবং তাদের বাড়ির লোক খুবই অসন্তুষ্ট হয়েছেন, বলেছেন সোজাসুজি যে আমাদের সঙ্গে এই গোবিন্দ চিটিং করেছে। কারণ তার মায়ের গলা জড়িয়ে ধরে সেই কান্না, আকুল কান্না, যে রাজার মায়ের গলা জড়িয়ে ধরে যে আপনার পাশে আমি আছি, আপনাদের পাশে আমি আছি, আমার বোনের বিরুদ্ধে আপনাদের হয়ে উকিল দেব, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই কথা কিন্তু আমরা গোবিন্দের মুখ থেকে শুনেছিলাম, অথচ সেই গোবিন্দ কিন্তু আজকে তার বোনের হয়ে উকিল দিতে প্রস্তুত। এবং সে বলছে আমি কথা বলিনি, অবশ্যই সে কথা বলেছে, সেটা একেবারেই শিওর। সে যে কতগুলি মিথ্যা কথা বলে বা বলেছে এখনই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। সে বলেছিল না যে এই যে হঠাৎ করেই সে ঘুরে গেল, তার কারণটা আজকে জানা যাচ্ছে। এই সোনাম নাকি গত 3 সপ্তাহ আগে, এটা কিন্তু মেঘালয় পুলিশও আমাদের জানায়নি, পাবলিক ডোমেনে আনার প্রয়োজন বোধ করেনি, আমি জানি না কেন কি রিজন আছে। হঠাৎ করে তারা পাবলিককে কিছুই জানানো বা সংবাদ মাধ্যমকে কিছু জানানো কিন্তু অফিসিয়ালি বন্ধ করে দিয়েছেন, এটা কিন্তু ঘটনা। পেছনে পেছনে কি চলছে তলায় তলায় কেউই জানি না। আমরা তো জানি, আমাদের দেশের অবস্থা তো দেখতে পাচ্ছি। অনেকগুলো কেসই আলোচনা করেছি এবং আরও অনেক কেস আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে দেশের আইন ব্যবস্থা বলুন, পুলিশি ব্যবস্থা বলুন, ঠিক কাদের জন্য, কাদের ফেভারে যায়। তো যাই হোক, সেগুলো নিয়ে এখন আমি বলতে চাইছি না। যেটা বলার সেটা হচ্ছে 3 সপ্তাহ আগেই এই যে সোনাম, মানে মোটামুটি জেলে যাওয়ার পর থেকেই, প্রথম যে জেল কাস্টডি শুরু হওয়ার পর থেকেই, তাকে নাকি আমরা আজকে গিয়ে জানছি, একদম আজকে, এই আজকে কত তারিখ, 11 তারিখ জুলাই মাসের, আজকে গিয়ে জানছি যে সপ্তাহে একদিন করে তার পছন্দের কোনো একজন মানুষের সাথে, মোস্ট প্রবাবলি বাড়ির লোকের সঙ্গে, তাকে কথা বলবার অনুমতি টেলিফোনে দেওয়া হয়েছিল সপ্তাহে একদিন করে। কতক্ষণের জন্য সেটা জানি না, এটা কিন্তু আমাদেরকে কোনো পক্ষ থেকেই জানানো হয়নি। আমার ধারণা রাজার বাড়ির লোকেরা এটা জানতেন না, তারাও আমাদের মতোই অন্ধকারে ছিলেন, আজকে গিয়ে জানতে পারছেন। তারা আজকে জানতে পারছেন যে সোনাম কিন্তু গত 3 সপ্তাহ ধরে প্রত্যেক সপ্তাহে একদিন করে, আমরা জানি না কতক্ষণের জন্য, টেলিফোনে কথা বলেছে। কার সঙ্গে কথা বলেছে জানার প্রত্যেকের ইচ্ছা, হ্যাঁ আমাদেরও ইচ্ছা। নিশ্চয়ই ডেফিনেটলি নিজের বাড়ির লোকের সঙ্গেই কথা বলেছে, অবশ্যই নিজের মা দাদা এদের সাথেই কথা বলেছে, হয়তো বা বাবার সঙ্গেও, কিন্তু এরা কেউ সেটা কিন্তু সংবাদ মাধ্যমকে জানানোর প্রয়োজন বোধ করেননি। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে এই সোনামের মা যখন প্রথম রাজার খোঁজ পাওয়া গেল, রাজার বডিটা পাওয়া গেল এবং সোনামকে পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু বেশ নিশ্চিন্ত। তারা বলে বেড়াচ্ছেন যে তাদের জ্যোতিষী বলেছে যে উল্টো করে ঝুলিয়ে রাখতে মেয়ের ছবি, মেয়ে উত্তর দিকে বা পূর্ব দিকে আছে, এইসব কথা। এবং একদিন তো রাজার মা খুব সরল মানুষ, তাকে এটাও বলেছে সোনামের মা বোধহয় টেলিফোন করে যে আমার মেয়ে না স্বপ্নে এসেছিল, নিয়ে সে বলছে সে খুব শিগগিরই আসছে, এইরকম ধরনের কথাবার্তা। এবং তার কয়েকদিনের মধ্যেই সোনামের আবির্ভাব, এটা আমরা দেখেছিলাম। এখন কিন্তু যা বোঝা যাচ্ছে যে 14 দিন সে ইন্দোরেই ছিল, একদিনের জন্য সে কি তার মায়ের সাথে কোনোভাবে দেখা করেনি? হয়তো তার মা গিয়ে দেখা করেছে, অনেক কিছুই হওয়াটা সম্ভব। এখন সেগুলো এই মুহূর্তে জানার কোনো উপায় নেই, যেহেতু কোনো পক্ষ থেকেই কোনো কিছু সেভাবে ডিসক্লোজ করা হচ্ছে না। যেটা হয়েছে সেটা হচ্ছে এই টেলিফোনের কথাটা রিসেন্টলি জানা গেছে, একেবারেই আজকে মানে সারফেসে এসছে যে টেলিফোন সে সপ্তাহে একদিন করে কাকে করছে। ডেফিনেটলি সে তার দাদাকেই করেছে, তার দাদার সাথে তার ডিটেল কথা হয়েছে, না হলে তার দাদাই বা কেন, ঠিক ওই টাইমটা খেয়াল করুন, ঠিক 2 থেকে 3 সপ্তাহ, 2 সপ্তাহ আগে থেকে তার দাদা এই জিনিসটা বলতে শুরু করে যে আমার বোনের জন্য আমি উকিল করব। সে হয়তো কোনো দোষী করেনি, মানে বোন হয়তো দাদাকে কেঁদে কেটে কনভিন্স করেছে এবং দাদা খুব স্বাভাবিকভাবেই এই যে বলেছে আমার বোন একসময় সংসার চালিয়েছে, আমার তখন কোনো সেভাবে রোজগার ছিল না, আমার বউ বাচ্চা আমার বাবা মা সবাইকে টেনেছে আমার বোন, তাহলে তার দিক থেকে কি করে মুখ ফিরিয়ে থাকি। এই কথাটা তার দাদার মুখে আমরা এখন শুনেছি, গত কয়েকদিন আগে, এই 7-10 দিন আগে। ঠিক কখন, টাইমটা ট্যালি করুন আপনারা। এই যে শোনা যাচ্ছে 3 সপ্তাহ ধরে একদিন করে সোনাম কারুর সাথে কথা বলছে, সে কার সাথে কথা বলবে? যে কিনা তাকে বাঁচাতে পারে, যে কিনা তার জন্য লয়ার দিতে পারে, সে কে হতে পারে? রাজ তো ভিতরে, তার বড় সাহারা, তার নাকি প্রেমিক, সে তো ভিতরে, তাহলে কার সঙ্গে সে কথা বলছে? নিশ্চয়ই দাদার সঙ্গে কথা বলছে, মা বাবার সাথেও বলতে পারে, দাদার সাথে বলাটাই সবচেয়ে বেশি মানে সম্ভাব্য। কারণ উকিলকে ঠিক করবে দাদা, দাদা তো সে কথাই বলেছে, সে এতদিনে জানাচ্ছে
যে দরকার হলে আমি উকিল দেবো। আবার যখন সে দেখছে পাবলিক কিন্তু একেবারে এগেনস্টে চলে যাচ্ছে, মানে দাদা কিন্তু প্রচণ্ড ভিডিওগুলো ফলো করে যে পাবলিক ডোমেনে কী কী আসছে, লোকে কি বলছে তাদের নিয়ে, সে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কথা বলে। পরের দিনই আবার দুদিন পর থেকেই সে বলতে শুরু করলো, না না আমি রাজার ফ্যামিলির সাথে আছি, আমি বিপিনের সঙ্গেই যাব, শিলং যাব যে আমার বোনের সাথে দেখা করতে, ভিডিওগ্রাফার নিয়ে যাব, পুরো ঘটনার ভিডিওগ্রাফি হবে। সে হয়তো আগে থেকেই জানে যে ঘটনার ভিডিওগ্রাফি এমনিও হবে, যে এরকম একজন আসামির সাথে তার বাড়ির থেকে কেউ দেখা করতে আসলে অবশ্যই ভিডিওগ্রাফি হবে, তাদের মধ্যে কি কথা বলা হচ্ছে না হচ্ছে, এবং এই যে টেলিফোনেও কথা হচ্ছে, সম্পূর্ণ সার্ভিলিয়েন্স কিন্তু এদের সব কথাবার্তার উপরেই থাকবে, কারণ সে একজন যথেষ্ট সাংঘাতিক নারকীয় ঘটনার আসামি। ঠিক আছে, ঠিক বোঝাতে পারছি? তো এই গোবিন্দ নিজেকে প্রচুর চালাক ভাবে, আমরা তো ধরেই ফেললাম এখন, এই যে জানা গেল, এটা জানা ছিল না যে একজন খুনের আসামি, তাকে বাড়িতে কথাও বলতে দেওয়া হয়েছে, বাড়িতেই ধরে নেব, কারণ সে আর কার সাথে কথা বলতে পারে, তার সমস্ত সঙ্গী সাথী স্যাঙাত সবাই তো ধরা পড়ে গেছে। আচ্ছা, এই আর একটা কথা এই প্রসঙ্গে বলি, এই সঙ্গী সাথীর কথায় মনে পড়লো, এই যে সিলম জেমস, তাকে যে পুলিশ ধরেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সে বলেছিল একজন পুলিশ এবং একজন লয়ার তাকে নাকি ওই বাড়ির থেকে জিনিসপত্র শিফট করতে বলেছিল, পরামর্শ দিয়েছিল যে এই সমস্ত দাগি আসামি তারা ওই জিনিস ফেলে যাচ্ছে, সেই জিনিস নিয়ে নিজের শ্বশুরবাড়ির কিচেনে রাখতে, মানে এরকম একটা টুপি সে পুলিশকে দিক বা সংবাদ মাধ্যমকে দিক, সে এই কথাটা কিন্তু বলেছিল। যদি সত্যি সে পুলিশকে এই স্টেটমেন্ট দিয়ে থাকে, তাহলে সেই যে পুলিশ এবং লয়ারের কথা মেনশন করা হয়েছিল, তাদের কি অ্যারেস্ট করা হয়েছে বা তাদের আটক করে জেরা করা হয়েছে? আমরা কিন্তু শুনিনি, কারণ সেই যে ইন্দোর থেকে মেঘালয় পুলিশ চলে গেছে, কোনো জেরা করেছে বলে শুনিনি। হ্যাঁ, ইন্দোর পুলিশ করে থাকতে পারে, তবে সেটাও কিন্তু কোনো সংবাদ মাধ্যম আমাদের দেখায়নি, অতএব ধরে নিচ্ছি করেনি। কিন্তু কেন? প্রশ্ন কিন্তু এখানে, সর্ষের মধ্যে ভূত নেই তো, এটা কিন্তু ভেবে দেখার সময় এসে গেছে। কারণ আপনারা বুঝতেই পারছেন, 3 সপ্তাহ ধরে এইরকম একটা ভাইটাল বিষয়, যে সোনাম তার হয়তো তার দাদা বাবা মায়ের সাথে কথা বলছে এবং ডেফিনেটলি সে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, তার জেলে ভালো লাগছে না, এটা বারবার করে আসছে সংবাদে যে তার ভালো লাগছে না। কি করে লোকে জানছে আমি জানি না, কিন্তু ভালো তো লাগবে না, এটা স্বাভাবিক, বড় লোকের মেয়ে বড় লোকই করে থেকে অভ্যাস, জেলে তার ভালো লাগবে না, জেলের ভাত তার সহ্য হবে না, তাহলে সে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চাইবে এবং তাকে পারমিশন দেওয়া হয়েছে। আমি জানি না এটা সব যে মানে সব জেলের আসামিদের জন্য বা আন্ডার ট্রায়াল যারা থাকে তাদের জন্য প্রযোজ্য কিনা, যে বাড়ির লোকের সঙ্গে কথা বলার অনুমতি টেলিফোনে সপ্তাহে 1 দিন করে, বাড়ির লোক হোক বা যে কোনো একজন মানুষের সঙ্গে হোক, তো এটা সে স্পেশাল পারমিশন করিয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি না যে ইন্দোর বা মেঘালয় পুলিশ কোনো পাবলিক স্টেটমেন্ট বা কোনো সংবাদ মাধ্যমের সামনে আসছেন, তারা কিছু বলছেন না, এরকম কিছু হচ্ছে না। ঠিক এই 3 সপ্তাহ ধরে জিনিসটা বন্ধ হয়ে গেছে, আর এই ঠিক 3 সপ্তাহ ধরেই কিন্তু সপ্তাহে 1 দিন করে সে ফোন করছে, কাকে? নিশ্চয়ই তার দাদাকে, বাবা মাকে, এবং সে কি কথা বলছে, তার মুক্তির বিষয়ে কথা বলছে, এবং ঠিক টাইম ট্যালি করুন, তখন থেকেই গোবিন্দের বয়ানও কিন্তু বদলেছে। কিন্তু কিন্তু সে সংবাদ মাধ্যমকে অনেক সাক্ষাৎকার দিয়েছে, ঘুণাক্ষরেও এটা বলেছে যে আমার বোনের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, গোপন রেখেছে। কেন রেখেছে? এটা কিন্তু বড় প্রশ্ন। কেন মানুষ কিছু গোপন করে? আমি আবারও বলবো, আমি আমার অনেক ভিডিওতে বলি, যখন তার গোপন করার মতন অন্যায় কিছু মনে হয়, যেটা পাবলিকের সামনে বলা যায় না, কিন্তু কেন সে পাবলিককে বললে অসুবিধা কী ছিল? যদি অনুমতি সাপেক্ষেই হবে, তাহলে নিশ্চয়ই ধরে নেব যে এটা সব আসামির জন্য নয়, এটা কোনো স্পেশাল পারমিশন করানো হয়েছে। কিভাবে আন্ডার ট্রায়াল একজন ভয়ঙ্কর খুনের আসামির কি করে স্পেশাল পারমিশন হতে পারে? তাহলে কি সবাই এটা করতে পারে, বাড়িতে একবার করে কথা বলতে পারে? এটা আমি জানি না, আমি প্রশ্ন রাখছি, আমার জানা নেই, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। কিন্তু আপনারা কেউ জানলে আমাকে বলবেন তো। আমি জানি আপনাদের মধ্যে হয়তো অনেকেই লয়ার আছেন বা আইনের সঙ্গে যুক্ত, যদি আপনাদের কারোর জানা থাকে এই বিষয়ে কিছু, অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমি আমার নলেজ বাড়িয়ে সমৃদ্ধ হব। তো এইগুলো নতুন করে জানানোর ছিল, আর নতুন সেভাবে কিছু নেই। আর একটাই কথা বলার আছে, নেই নয়, কথাটা বিপিন রঘুবংশী বলেছেন, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা কিন্তু আমারও মনে খুব স্ট্রাইক করেছে, যে সত্যি তো এটা তো ঘটনা। বারবার আমরা প্রথম থেকে শুনেছি রাজের মা এবং সোনাম রঘুবংশীর বাড়ির লোকজন, তার দাদা মা বাবা প্রত্যেকে বলেছেন রাজ এবং সোনামের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল। যখনই মানে আমার তো কালকেও দেখলাম ভিডিওটা, যে গোবিন্দ বলছে আমাকে আমাকে যে রাখি বাঁধতো, ওকেও রাখি বাঁধতো রাজকে, কিন্তু বিপিন রঘুবংশী প্রশ্ন তুলেছেন যে রাখি তো বাঁধতো বুঝলাম, কিন্তু এত যে শুনছি 3-4 বছর ধরে রাখি বাঁধতো, ওই একটা রাখি বাঁধছে রাজকে, এরকম ছবি তো সামনে আনতে পারেনি। চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি গোবিন্দকে, যে একটা ছবি তুমি শুধু দেখাও যে তোমার বোন রাজকে রাখি বাঁধছে। তার মানে কি ধরে নেব? তারা যেটা বলতে চাইছেন, পরিষ্কার বক্তব্য অনেকবারই বলেছেন যে এরা অনেক কিছু জানে, এরা অনেক কিছু জানতো এই বাড়ির লোক, কিন্তু তারা বলেনি,
গোপন করেছে। আর সেই গোপনতার কারণে, গোপন করার কারণে, গোপন করে বিয়ে দেওয়ার কারণে বিপিন রঘুবংশী বা তার বাড়ির লোকের বক্তব্য তাদের মানে ছেলের জীবনটা চলে গেছে, তারা সন্তানহারা হয়েছেন। তাহলে এর তো কোনো মানে ক্ষতিপূরণ হয় না। এই যে সন্তান চলে যাওয়া, তার মা বাবার যে কষ্টের জায়গাটা বা এদের ভাই চলে যাওয়া, সেই জায়গাটা কিন্তু পূরণ হবে না। যতবারই সরি বলা হোক পূরণ হবে না, কিন্তু যত কিছুই করা হোক পাশে দাঁড়ালেও গিয়ে হবে না। তাদের ছেলেটা কিন্তু সুস্থ সবল ছেলে, হানিমুনে গেল, বিয়ে করলো তার আগে, সে কিন্তু আর ফিরে আসবে না। এটা কিন্তু যারা সন্তানের বাবা মা, যাদের বিবাহযোগ্য সন্তান আছে, শুধু তারা ফিল করবেন। এটা কিন্তু আর কেউ ফিল করতে পারবেন না যে তাদের মনের কথাটা আসলে কি, যে গোপন করা হয়েছিল তাদের কাছে। এটা তো খুব এখন সহজবোধ্য, যে যারা 3 সপ্তাহ ধরে এই সামান্য কথা গোপন করে রেখেছে, যে সোনামের সাথে টেলিফোনে কথা হচ্ছে, হ্যাঁ এখন সেটা সার্ফেসে আসছে যে একদিন করে সপ্তাহে কথা হচ্ছে, অথচ সেটা তো বলা হয়নি। অথচ বলা হচ্ছে আমি আমার বোনকে তাহলে অ্যাসিস্ট্যান্স দেবো, উকিল দেবো, কারণ হতেই পারে আমার বোন কিছু করেনি, আগে জানতে হবে কিছু করেছে কি না। যেখানে মেঘালয় পুলিশ বলছে তাদের চার্জশিট রেডি, যে অবশ্যই এরা স্বীকার করেছে সব কিছু, তাদের কাছে যথেষ্ট ডিজিটাল প্রমাণ এবং আরও 5 রকম প্রমাণ রয়েছে বলে তারা দাবি করছেন। তাহলে কিভাবে গোবিন্দ এত মানে কি বলবো কনফিডেন্ট হয়ে বলতে পারছে তার বোনের সঙ্গে তার কথা হয়েছে, তার বোন তাকে এমন গোপন কিছু জানিয়েছে, কিন্তু সেগুলো সে সামনে আনছে না? কারণ হয়তো আনার মতো নয়। ঠিক যেভাবে এরা এই ফ্যামিলিটা নানান কথা গোপন করেছে বলে এই রঘুবংশী, বিপিন রঘুবংশীর ফ্যামিলির কাছে, রাজার কাছে, ঠিক সেভাবেই এখনও এরা গোপন করে চলেছে পাবলিকের কাছে, আমাদের কাছে, আপনাদের কাছে। আপনারা ভেবে দেখুন কথাটা ঠিক বললাম তো? অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে কমেন্ট করে বিষয়টা শেয়ার করবেন। আপনাদের মনের মধ্যে এইগুলো শোনার পর কি মনে হচ্ছে? প্রত্যেকেরই ঘরে কিন্তু, অনেকেরই ঘরে বিবাহযোগ্য সন্তান রয়েছে। আমাদের কিন্তু ভাবতে হবে যে এই ধরনের ফ্যামিলি যারা ওপরে একরকম ভেতরে আর এক রকম, কিন্তু কেন রাজাকে মারতে কেন হলো? এর পিছনে সত্যি করেই কোনো লার্জার কনস্পিরেসি বা বৃহৎ ষড়যন্ত্র নেই তো? এটা কিন্তু সত্যি ভেবে দেখার বিষয়। তাহলে কি সত্যি নার্কো টেস্টটা করা উচিত? আপনারা বলবেন, এই সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন। তবে বিপিন রঘুবংশী বলেছেন যে তারা কিন্তু দরকার হলে সুপ্রিম কোর্ট অবধি যাবেন এই কেসটা নিয়ে, যে নার্কো টেস্ট করে জানতে হবে কেন রাজাকে মারা হয়েছে, আসল কারণ জানতে হবে। তারা বিশ্বাস করছেন না যে এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সোনাম আর রাজের মধ্যে, সেই জন্য এটা করা হয়েছে। তাদের মনে হচ্ছে এর পিছনে আরও বৃহৎ ষড়যন্ত্র থাকতেই পারে। তারা স্পেসিফিক্যালি এখন বলছেন না, তারা আগে অনেক কিছু বলেছেন, এখন বলছেন না, যেহেতু তাদের বোনের নামে কেস টেস ইত্যাদি হয়েছে, তারা আগে যা বলেছিলেন সেগুলোর জন্য, সেজন্য সেটা এখন তারা মেনশন করছেন না। বাট তারা ট্রুথটা জানতে চাইছেন যে হোয়াট ইজ দ্য ট্রুথ, এটা কিন্তু তারা অবশ্য করেই জেনেই ছাড়বেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। তার আগে বলবো যে এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং মেসেজটা ঘরে ঘরে পৌঁছে দিন, যাতে প্রত্যেকে সতর্ক থাকেন এই ধরনের ফ্যামিলি, এই ধরনের মেয়েদের থেকে, যারা বিয়ের নামে হয়তো বা ব্যবসাই করে। এদের মনের মধ্যে ঠিক কী ছিল, কিসের জন্য এরা এসব করেছে? এখন এই মামলা টামলা করে এইসব করেও কিন্তু এরা পিছপা হচ্ছে না, এবং একবারও ঘাবড়াতে দেখিনি এই গোবিন্দ ছেলেটিকে। এরই পছন্দে কিন্তু এই রাজার মতন একটি সরল ছেলের সঙ্গে এর বোনের বিয়ে হয়েছিল বলে শোনা গেছে। এরই খুব পছন্দের পাত্র ছিল রাজা, কারণ রাজা একটি খুব সরল সাদাসিধে ছেলে ছিল। এটা কিন্তু তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই কনফার্ম করেছে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, শুনলেন। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক তো করবেনই, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর অতি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করুন এই বিষয়ে। আমি জানতে চাই যে আপনারা এই বিষয়টা নিয়ে কী ভাবছেন। পরবর্তী আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। আমার বাকি ভিডিওগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং করেই বানাচ্ছি। আশা করি আপনারা সবগুলো দেখবেন এবং মতামত শেয়ার করবেন এবং ভিডিও শেয়ার করবেন, তবেই না সমাজ আরও সতর্ক হবে। আমি চাইছি সমাজের বিভিন্ন কোণায় সতর্ক বার্তা ছড়িয়ে দিতে, যাতে মানুষ বেশি করে অ্যালার্ট হন আর কোনো ফাঁদে না পড়েন। তো আমার বক্তব্য এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।